সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট আমিরুল ইসলাম কাগজি। আমিরুল ইসলাম কাগজির মুখ থেকে শুনবো আমরা আজকের আলোচনার ব্যাখ্যা। দর্শক, আপনারা জানেন যে জেড ফোকাসে প্রত্যেক দিনই আমরা দিনের কোনো গুরুত্বপূর্ণ সংবাদ ধরে বিশ্লেষণ করে থাকি। আজও আমাদের হাতে এরকম বেশ কয়েকটি সংবাদ রয়েছে, সেগুলো নিয়ে বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। আমিরুল ইসলাম কাগজি, আপনি জানেন যে গতকালকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এই মুহূর্তে অবস্থান করছেন এবং ভারত সরকারের সাথে বাংলাদেশের কিন্তু একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির মধ্য থেকেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশে ইতোমধ্যেই বেশ কিছু হত্যা, লুটপাট, দুর্নীতি, অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফেরত চেয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। এই চিঠিটি ভারতীয় কর্তৃপক্ষের হাতে ইতিমধ্যেই পৌঁছেছে বলে ভারতীয় যে বিদেশ মন্ত্রক রয়েছে সেই বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিশ্চিত করেছেন যে হাই কমিশনের মাধ্যমে ওনারা একটি পত্র পেয়েছেন। তবে তাদের এই পত্র পাওয়া নিয়ে কোনো প্রকার ব্যাখ্যা বা তাদের কোনো বক্তব্য এখনো পর্যন্ত তারা দেননি এবং তারা চুপচাপ রয়েছেন। এই ভারতের চুপচাপ থাকার মধ্য দিয়ে আসলে ভারত কি নতুন কোনো বার্তা দিতে চাচ্ছে, বা এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকারকে কোনো প্রকার সহযোগিতা করবে কি করবে না, এরকমও কোনো ব্যাখ্যা পাচ্ছি না। আপাতত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে যে তারা চিঠি পেলেও যেহেতু তাদের কোনো জবাব নেই বা বক্তব্য নেই, সেহেতু এক ধরনের অসহযোগিতাই বলা চলে। আপনি আসলে এই বিষয়টি কিভাবে বিশ্লেষণ করবেন বা আপনার মন্তব্য কি এই বিষয়টি নিয়ে? এখন শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং শেখ হাসিনাকে আদালতে হাজির করার জন্য ইতিমধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে রেড নোটিশ দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে, সেটা সার্ভ করা হয়েছে। এখন ভারতের কাছে নোট ভার্বাল পাঠানো হয়েছে। এর অর্থই হচ্ছে এখন ভারত এই নোট ভার্বালের একটা জবাব তাদেরকে দিতে হবে। আইদার শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে হবে অথবা তাদের সিদ্ধান্ত নিতে হবে যে শেখ হাসিনাকে তারা ফেরত পাঠাবে না। এর মাঝামাঝি কিন্তু কোনো জায়গা নেই। আমাদের সঙ্গে ভারতের যে বন্দি বিনিময় চুক্তিটা রয়েছে সেই চুক্তিতে স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো ব্যক্তির যদি অপরাধের সাজা 1 বছরের উপরে যায় অথবা তার বিরুদ্ধে যদি কোনো রকম অভিযোগ গঠন করার মতো উপাদান থাকে তাহলে তাকে সেই যে দেশ ওই বন্দির ফেরত পাঠাতে বলবে তখন কিন্তু বিপক্ষের যে দেশ থাকবে সে দেশ কিন্তু তার সেই জবাব দিতে বাধ্য থাকবে এবং ফেরত পাঠাতে বাধ্য থাকবে। এখানে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু স্পষ্টভাবে গণহত্যা, তারপরে মানবতা বিরোধী অপরাধ সব কিছু স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে এবং এই জন্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সুনির্দিষ্টভাবে অভিযোগ দেওয়া হয়েছে এবং মামলা চলছে। তাহলে এখন আর ভারতের পক্ষ থেকে তাকে প্রত্যর্পণ করা ছাড়া দ্বিতীয় পথ নেই। এখন বলতে পারেন এখানে ওই মামলা যে এই চুক্তির মধ্যে আবার কিছু জায়গা আছে ফাঁকফোকর রাখা হয়েছে, তার মধ্যে একটা আছে যেমন রাজনৈতিক উদ্দেশ্য। ভারত বলতে পারে যে যেহেতু শেখ হাসিনা এখন বর্তমানে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার আছে সেটা শেখ হাসিনার একটা একেবারে অপোনেন্ট, শেখ হাসিনার বিরোধী একটা সরকার আছে, শেখ হাসিনাকে যদি বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাহলে যে আদালতে বিচার হবে সেই বিচারে সঠিক বিচার পাওয়া না পাওয়া নিয়ে তাদের সন্দেহ থাকতে পারে। আবার দ্বিতীয়টা হচ্ছে যে শেখ হাসিনা ওই ধারায় তো আবার ব্যাখ্যা আছে, হ্যাঁ সেটাই আমি যাচ্ছি, যদি গুম হয়, হত্যাকাণ্ড হয়, বোমা হামলা হয়, সন্ত্রাসবাদের সাথে জড়িত থাকে বা আর্থিক কেলেঙ্কারি যদি থাকে সেক্ষেত্রে তো বন্দী প্রত্যর্পণ করতে ওই দেশ বাধ্য। এবং সেক্ষেত্রে ওই কারণেই এই যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যদি তারা আটকাতে চায়, কিন্তু সেই রাজনৈতিক উদ্দেশ্য ওভারকাম করার জন্য এই ধারাগুলো কিন্তু রয়েছে, গুম, হত্যাকাণ্ড,
তারপরে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড, তারপরে ওই যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো। যেমন অনুপ চেটিয়াকে কেন পাঠানো হয়েছিল? যেহেতু অনুপ চেটিয়ার উপরে এই ধরনের একটা আশঙ্কা ছিল যে তিনি যে কোনো মুহূর্তে ভারতের ভিতরে ঢুকে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইতে পারেন। এইটাই ছিল তার বিরুদ্ধে মূল ঘটনা। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে তো একেবারে সুনির্দিষ্ট। তিনি বাংলাদেশের যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে নিরীহ ছাত্র জনতার উপরে গুলি চালানোর জন্য তিনি স্পষ্টভাবে সরাসরি নির্দেশ দিয়েছেন। তিনি দিয়েছেন। তারপরে তার দ্বিতীয় ব্যক্তি ওবায়দুল কাদের মিটিং করে 14 দলের সঙ্গে মিটিং করে রাতে তিনি বলে দিয়েছেন শুট অন সাইট, মানে একেবারে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন। তো এই নির্দেশগুলো যখন দেওয়া হয়েছে তাহলে এটা একেবারে সুনির্দিষ্ট। এবং তারপরেও অনেকেই মারা গেছে। পরের দিনই তো আমরা 100-150 মারা গেছে। তো ওই যেদিনকে ওই ঘোষণাটা দেওয়া হলো। আর এর আগে মানে 16 জুলাই থেকেই কিন্তু শুরু হয়েছে হত্যাকাণ্ডগুলো। আবু সাইদকে দিয়ে শুরু করা হয়েছে, তারপরে চিটাগাঙে ছাত্রদের উপরে গুলি করে হত্যা করা হয়েছে। ওয়াসিম আকরাম যে ছাত্র দলের নেতা, তাকে গুলি করা হয়েছে এবং ওইখানে আরো অনেক নিরীহ ছাত্র জনতা নিহত হয়েছে। এখন তো আর কোনো মানে তথ্য প্রমাণের জন্য আমাদের 100 বছর আগে বা 10 বছর আগে বা 20 বছর আগে যেতে হচ্ছে না। এটা একেবারেই মানে তরতাজা, একেবারে দগদগে, আমাদের একেবারে টাটকা সব উপাদান এখানে রয়েছে। সেই উপাদান আমাদের হাতে থাকতে এখন যদি ভারত মনে করে, যদি বা ভারত আটকায় দেওয়ার জন্য চেষ্টা করে যে না এটা একটা রাজনৈতিক মামলা হিসেবে আসবে, তখন কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটার আরো হানি ঘটবে। এখানে একটা জিনিস খেয়াল করেছেন যে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে যে ব্রিফিংটা দিয়েছেন জয়সওয়াল, তো সেখানে বলছেন যে এই ব্যাপারে এখনো পর্যন্ত তাদের কোনো মন্তব্য নেই। তো মন্তব্য নেই এর অর্থই হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিন্তু প্রথমে বলেছিলেন শেখ হাসিনা তাদের ওখানে সাময়িক সময়ের জন্য আসেন। পার্লামেন্টেও তিনি বক্তব্য দিয়ে বলেছেন সাময়িক সময়। তা সাময়িক বলতে কয়দিন? 4 মাস কিন্তু পার হয়ে গেছে। আর যেহেতু শেখ হাসিনাকে কিন্তু এই মোদী সরকার আশ্রয় দিয়েছেন এবং সবকিছুর ঊর্ধ্বে রাজনৈতিক, তারপরে কি বলবো সরকারের দিক থেকে, সব দিক থেকে ঊর্ধ্বে উঠে যেয়ে কিন্তু শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে, আশ্রয় দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে কংগ্রেসও আশ্রয় দিচ্ছে। এইভাবে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে ভারতের যে সরকার আছে এবং অপোজিশন আছে তারা কিন্তু এখন শেখ হাসিনার ব্যাপারে একাট্টা। তো তাই যদি হয় তাহলে এটা আমরা এই যেহেতু নোট ভার্বাল গেছে, এটা সুনির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের এই জবাবটা দিতে হবে। আর জবাব দেওয়ার সময় তারা তো নিশ্চিতভাবে সময়গুলো মানে কালক্ষেপণ করবে। এই কালক্ষেপণের মধ্যে জবাব দিবে, যে বলবে যে শেখ হাসিনার এখানে নিয়ে গেলে, বাংলাদেশে নিয়ে গেলে পরে সেখানে একটি রাজনৈতিক বিচারের নামে প্রহসন, এই জাতীয় কথাবার্তা বলেই তো পাঠাবে। কিন্তু এইগুলো করে মানে খুব বেশি পার পাবে বলে মনে হয় না। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে যদি তারা এই প্রত্যর্পণ চুক্তির বজায় থাকা অবস্থায় যদি শেখ হাসিনাকে বাংলাদেশে আইনের মুখোমুখি করতে দেওয়া না হয়, তাহলে সেক্ষেত্রে ভারতের সঙ্গে আমাদের মানে সম্পর্কের বিষয়টিকে নতুন করে চিন্তা করতে হবে। 2 নম্বর আরেকটা কথা আছে, আমি কিন্তু এটা বলতে যে ভুলে গেছি, সেটা হলো এই যে বন্দি বিনিময় চুক্তির একটা ধারা আছে, সেটা হচ্ছে ভারত চাইলে একতরফাভাবে সেটা বাতিল করে দিতে পারে। আচ্ছা, এখন একতরফাভাবে বাতিল করতে গেলে যেহেতু এখন একটা চলমান ঘটনা, সেখানেও কিন্তু একটা বিতর্কের সৃষ্টি হয়ে যাবে। ভারত এখন মোটামুটি শাকের করাতের উপরে আছে। শেখ হাসিনাকে তারা যদি আটকে রাখে, মানে বাংলাদেশের কাছে যদি না দেয়, তাহলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চলে যেতে হবে। বাংলাদেশ কিন্তু অলরেডি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একটা মামলা করে দিয়েছে। সেখানে যদি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তো আর দেখবে না যে ভারত আর বাংলাদেশের মধ্যে কি সম্পর্ক, বা ভারতের যে মোদী সরকারের সঙ্গে শেখ হাসিনার কি সম্পর্ক, এইটা কিন্তু দেখবে না। তারা দেখবে আইনের চুলচেরা বিশ্লেষণ যখন করবে, বিচার করবে, তখন কিন্তু তারা আইনের পথ ধরে এগোবে। ফলে ভারতের মোদী সরকার যদি এখন মনে করে যে শেখ হাসিনাকে সাময়িকভাবে আমরা আটকায় রেখে একটা রাজনৈতিক ফায়দা বা রাজনৈতিক দোলাচলের মধ্যে পাঠানোর জন্য একটা চেষ্টা করতে পারে,
সেটা কিন্তু পারবে না। রাজনৈতিক ধোঁয়া তুলে কিন্তু শেখ হাসিনাকে সেখানে আটকে রাখা সম্ভব হয় না, বা বাংলাদেশের কাছে ফেরত না পাঠানোর খোড়া যুক্তি হিসাবে তুলে ধরা কোনো মানে সম্ভব না। কিন্তু এ পর্যন্ত তো অনেক চুক্তি আমরা দেখেছি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের সাথেই তারা সম্পর্ক কন্টিনিউ করবে এবং এই সরকারের সাথেই তারা কাজ করতে আগ্রহী। যদি সেই বক্তব্য সঠিক হয় তাহলে তো এই চিঠিরও জবাব দিতে হবে এবং শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে। না পাঠানোর কোনো কারণ নেই, যে চুক্তির 1 নম্বর অনুচ্ছেদেই কিন্তু বলা আছে ওটা। তো যদি সেটি হয় তাহলে ভারতীয় কিছু গণমাধ্যম এবং ভারতের বেশ কিছু রাষ্ট্রীয় কর্মকর্তা বা শীর্ষ ব্যক্তি যারা, তারা আবার নানান ধরনের উল্টাপাল্টা বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন। এই বিষয়টি স্ববিরোধী কিনা ভারতের? তার মানে কি ভারতের সরকারের পৃষ্ঠপোষকতায় ওখানে বাংলাদেশ বিরোধী অপপ্রচার বা এইসব পলিটিক্যাল রেটরিক ছড়ানো হচ্ছে কিনা? এটা তো তারা একটা কাজ করেই থাকে সবসময়, যে ভারতের, আমরা বলে থাকি কি, ভারতে যে 80% সংবাদপত্র গদি মিডিয়া, অর্থাৎ মোদির কথা মতোই চলে। আর কিছু আছে জনগণের কথা বলে, তারপরে যে বাংলাদেশ বিরোধী যে সমস্ত অপপ্রচারগুলো চালায়, এই অপপ্রচারেরও কিছু জবাব দিয়ে থাকে। এরকম অনেক সংবাদপত্র আছে, নেই তা বলা যাবে না। এখন এই অপতৎপরতারও কিন্তু ব্যাখ্যা কিছু কিছু জায়গা থেকে আসছে। আমি গত রাতেই দেখছিলাম কলকাতা টিভিতেই কিন্তু এটা পরিষ্কার ব্যাখ্যা দিয়েছে একটা, যে শেখ হাসিনাকে ধরে রাখার, ভারত সরকার ধরে রাখার মতো কোনো ধারা আর এখন বজায় নেই এখানে। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে বাংলাদেশে। এবং সেখানে তারা কয়েকটা ব্যাখ্যা দিয়েছে যে শেখ হাসিনাকে হয়তো রাজনৈতিক একটা উদ্দেশ্য চরিতার্থ করতে পারে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, সেই কারণে নাও দিতে পারে। কিন্তু তার পরবর্তীতে আবার বলছে যে এই রাজনৈতিক ধারাগুলোর উপরে এইরকম প্রায় 100 কারণ থাকতে পারে, যেমন গুম, হত্যা, তারপরে জেল, জুলুম, এইগুলো তো শেখ হাসিনার বিরুদ্ধে একেবারে তরতাজা। এবং তিনি এখনো পর্যন্ত ভারতে বসে বাংলাদেশে যে সমস্ত ঘটনা তার নেতাকর্মীদের দিয়ে করাচ্ছেন, সেই জায়গাও তো শেখ হাসিনা ফেসে যেতে পারেন। তো এই ব্যাখ্যাগুলোও কিন্তু ওই কলকাতা টিভি থেকে দেওয়া হয়েছে, আমি গতকালকেই শুনলাম। অতএব যে একতরফাভাবে যে কিছু মিডিয়া শেখ হাসিনার পক্ষে বা গদি মিডিয়ার পক্ষে যে কথা বলে যাচ্ছে, এটাতে আসলে পার পাবে না। জি, ধন্যবাদ আমিনুল ইসলাম কাগজি। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আমরা জানি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের যে জাতীয় ঐক্য, এই ঐক্যের উপরে ভিত্তি করেই টিকে আছে এবং সাধারণ মানুষের বা এই গোটা জাতির ঐক্যবদ্ধ চাওয়া হচ্ছে গত 17 বছর ধরে। যে জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে এবং শুধুমাত্র মতের মিল না হওয়ার কারণে অজস্র সাধারণ মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, রাজনৈতিক নেতৃত্বকে ধ্বংস করবার জন্য বিরোধী মতের বা বিরোধী দলের রাজনৈতিক নেতাদের উপরে যে নির্যাতন, নিপীড়ন চালানো হয়েছে এবং এর বিরুদ্ধে সাধারণ মানুষ যখন কথা বলতে রাস্তায় নেমেছে, সেই ছাত্র জনতার বুকে উপরে একেবারে বুলেট বিদ্ধ করে পিচ ঢালা রাস্তায় তাদের লাশ ফেলে দিয়েছিল এই শেখ হাসিনা এবং তার দোসররা। আমরা বিশ্বাস করি ভারতীয় কর্তৃপক্ষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সাথে যে ধরনের কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে এগিয়ে চলতে হয়, প্রতিবেশী হিসেবে যেভাবে ভূমিকা রাখতে হয়, সেই ভূমিকা রাখার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলে আমরাও বিশ্বাস করি। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।